স্বাগত নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি লাকমিনা জেসমিন সোমা। আজ বছরের শুরুতে আমরা একটি একেবারে অন্যরকম আলোচনা শুরু করতে চাই। আপনারা জানেন যে গত বছর জুড়ে কিন্তু বাংলাদেশের অন্যতম আলোচনায় ছিল যে এই আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ, চীন এবং ভারতের সাথে যে সম্পর্ক, ত্রিপাক্ষিক সম্পর্ক, একই সাথে আরো নানা বিষয় কিন্তু এখানে এসেছে। আমরা দেখেছি যে এই অঞ্চলে এক ধরনের রাজনীতি, এক ধরনের প্রভাব বা চীনের আধিপত্য বা ভারতের আধিপত্য সব কিছু মিলিয়েই কিন্তু এই আঞ্চলিক রাজনীতি সবসময় আলোচনায় ছিল। আমরা আমাদের অভিবাসী নিয়ে আলোচনা করি, একই সাথে এই আঞ্চলিক রাজনীতি এবং বাংলাদেশি অভিবাসীরা যারা এই অঞ্চলে রয়েছেন বিভিন্ন দেশে, সেই সব দেশের সাথে আমাদের সম্পর্ক এবং অর্থনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক, সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের এই আয়োজনটি সাজিয়েছি। এবং আমাদের আজকে আয়োজনের যে শিরোনাম সেটি হচ্ছে বাংলাদেশ এবং প্রতিবেশী। এবং আলোচনার জন্য আমার সাথে দুইজন অতিথি রয়েছেন। আমার সাথে রয়েছেন, আমাদের স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, তিনি বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, এবং একই সাথে আমাদের কিন্তু ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ভার্চুয়ালি। আপনাদের দুজনকেই অনেক অনেক স্বাগতম আমাদের এই স্টুডিওতে, এই আলোচনায়। আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা গত বছর কিন্তু দেখেছি যে যে ত্রিপাক্ষিক সম্পর্ক এই অঞ্চলে বাংলাদেশ, চীন এবং ভারতের সবসময়ই আলোচনায় ছিল, এবং আপনার কাছ থেকে জানতে চাই যে এই আলোচনার মধ্যে বাংলাদেশ আসলে কিভাবে এই দুই দেশের সাথে একটি ব্যালেন্সিং সম্পর্ক বজায় রেখেছে, আপনার মূল্যায়ন কি? যেটা আসলে খেয়াল রাখা দরকার, আমি মনে করি না যে ব্যালেন্সিং এর কোনো বিষয় আছে বাংলাদেশের দিক থেকে। কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনেকাংশেই কিন্তু ৭১-এর আগেই তৈরি করা হয়েছিল। ১৯৭০-এর যে নির্বাচন ইশতেহার আওয়ামী লীগ দিয়েছিল এবং বঙ্গবন্ধুর নির্দেশে বা তার একেবারে কি বলা হয় হাতে কলমে যেই ইশতেহার তৈরি করা হয়েছিল, সেই ইশতেহারে স্পষ্টত যেই বাক্যটা ছিল সেটা এখনো আছে, সেটা হলো ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নান। এই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতে না, এটা কিন্তু অনেকেই হয়তো ভুলে গেছে। এটা কিন্তু ৭০-এর ইশতেহারই ছিল আওয়ামী লীগের, এবং স্বাধীনতার পরে একাধিকবার বঙ্গবন্ধু নিজেও বলে গেছেন, এবং তারপরে ওই ধারাবাহিকতায় এই প্রিন্সিপালটা কিন্তু রীতিমতো বাংলাদেশের প্রিন্সিপাল হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর খুব কম দেশই আছে যে যারা এভাবে এই জিনিসটা এনেছে। আমি এই জন্য বলছি যে এমনকি ফেব্রুয়ারি মাসে ১৯৭২-এর ফেব্রুয়ারি মাসে মুজিব যখন কলকাতায় যান এবং সেই বিরাট প্যারেড র্যালিতে যখন ভাষণ দেন, তখনও কিন্তু দক্ষিণ এশিয়ার একসাথে কাজ করার কথা বলেছেন। আমরা যদিও রীতিমতো একটা জেনোসাইড পাকিস্তান করেছে, সেখানে সেই জায়গায় মানে স্বাধীনতা যদি আমি বলি ১৬ ডিসেম্বর মুক্তি হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে মাসেই কিন্তু সব দক্ষিণ এশিয়া এবং সব ধরনের অতীতকে ভুলে আগামীতে নিয়ে যাওয়া, এবং যেটাকে আমি এটা নিয়ে লেখালেখিও আছে, আমি যেটা বলেছিলাম যে যেটা পরের দিকে সার্ক হলো, সার্কের ইডিওলজিক্যাল ফাউন্ডেশন কিন্তু মুজিবে করে গেছে সেই একেবারে ফেব্রুয়ারি মাসে, এবং একেবারে রীতিমতো ভাষণের পর ভাষণ এই জিনিসটা আছে। এমনকি জাতিসংঘে যখন গেছে তখনও এই জিনিসটা, এই প্রিন্সিপালের কথা বলেছে, এবং দক্ষিণ এশিয়ার একসাথে কাজ করার বিষয়টা আছে। তো সেই জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা ভারসাম্যর কোনো ব্যাপার না, কিন্তু কারণ হচ্ছে যে ভারতের শত্রু আমার শত্রু না, চীনের শত্রু চীনের শত্রু, চীনের শত্রু আমার শত্রু না। আমার কথা হচ্ছে যে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, এবং সেই হিসেবেই কিন্তু আমরা ভারতের সাথে আমরা বন্ধুত্ব রেখেছি, জাপানের সাথে, আমেরিকার সাথে, চীনের সাথে। সব তাদের সমস্যা আছে, কোনো সন্দেহ নেই, ওটা আমি অস্বীকার করলে হবে না, কিন্তু ওটা তাদের সমস্যা। আমরা তাদের যেই সম্পর্ক অন্য দেশের সাথে, সেই ব্যাপারে আমরা কখনোই মাথা ঘামাইনি। আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নই হলো আমাদের বড় কাজ,
জি ডক্টর ইমতিয়াজ, ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর ইমতিয়াজ যেটি বলছিলেন, আপনার কাছ থেকে জানতে চাই যে এবার সেই কথার প্রেক্ষাপটেই বলবো যে কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু তারপরেও আমরা তো দেখি যে একটা ইনফ্লুয়েন্স কাজ করে। তো এই আঞ্চলিক রাজনীতিতে আপনার কাছে কি মনে হয়, কার আধিপত্য বেশি মনে হচ্ছে? ইমতিয়াজ স্যারকে আমি সালাম দিচ্ছি। উনি একজন বিজ্ঞ মানুষ, ওনার সামনে কথা বলাটা আমার জন্য খুব কষ্টকর। তারপরে বলছি ভিন্নমত থাকতে পারে। যেমন ধরেন 71 সালের প্রেক্ষাপট কিংবা 70-এর প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট কিন্তু এক নয় আমি বলবো, কারণ গ্লোবাল পলিটিক্স চেঞ্জ হয়েছে, সব কিছুতে একটা পরিবর্তন আসছে। আর যে কথাটা উনি বলছেন এটা ইন রাইটিং পেপারে হয়তো সম্ভব যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। প্রশ্ন হচ্ছে যে আমি আপনার সাথে বন্ধুত্ব রাখলাম, কিন্তু আরেকজনের সাথে আপনার শত্রুতা আছে, তার সাথে আমি যদি বন্ধুত্ব রাখতে চাই তাহলে কিন্তু আমি ন্যাচারালি আপনার এবং সারা বিশ্বই তো সেরকম একটা রাজনীতি নিয়ে চলছে। এইজন্য ডিপ্লোম্যাটিক্যালি চলে। ডিপ্লোম্যাসিতে দেখা যায় কি যে হায়ের ভিতরে না থাকে, নায়ের ভিতরে হা থাকে। সো খুব শার্প না হলে ফরেন পলিসিতে বা ডিপ্লোমেসিতে আগানো খুব কষ্ট। আর যেটা বাংলাদেশের অবস্থান যেটা বললো, আজকে যদি চায়না এবং ভারতের দিকে আমরা তাকাই, চায়না কিন্তু অলরেডি এশিয়ার ভিতরে সুপার পাওয়ার হয়ে গেছে। আর ভারতের দিকে যদি তাকাই, তারা কিন্তু আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। তো সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা কেন প্রবলেম হবে বা হয়, সেটা হচ্ছে যে আমি যদি চায়নার সাথে বন্ধু, দেখেন বাংলাদেশের চারদিকে কিন্তু ভারত, 3 দিকে ভারত, আর বাংলাদেশের সাথে অন্য কোনো দেশে কিন্তু বর্ডার নাই, যেগুলা যেমন ভারতের সাথে 8-9টা দেশের বর্ডার, চায়নার সাথে 12-14টা দেশের বর্ডার, কিন্তু বাংলাদেশের একমাত্র বর্ডার বলতে গেলে ভারত, আর এক দেশ আছে একটু মিয়ানমার। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা যদি আমি বলতে চাই, কোনো শর্ত ছাড়া বাংলাদেশের সাথে ভারতের একটা মধুর সম্পর্ক থাকতেই হবে, এবং ঐতিহাসিকভাবে তো আছেই, ইন্ডিয়ার সামনের দিকেও রাখতে হবে এবং এনশিওর করতে হবে দুইটা দেশের মধ্যে পিসফুল কোএক্সিস্টেন্স। এবং ভারতেরও কাজ হবে, যদি আমি গার্জিয়ান বলবো না ঠিক, যেহেতু আমার 3 দিকে আপনি, যদি বাংলাদেশকে একটা শার্টের সাথে, ভারত বাংলাদেশকে একত্রে একটা শার্টের সাথে তুলনা করা হয়, তো বাংলাদেশের একটা শার্টের পকেট। যদি ভারত বাংলাদেশে একত্রে একটা হিউম্যান বডি ধরা হয়, তাহলে বাংলাদেশের একটা স্টোমাক। সুতরাং এই স্টোমাকটা যদি পয়জনাস হয়, শার্টের পকেট যদি পয়জনাস হয়, ইট ইজ হার্মফুল ফর বোথ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এবং তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আঞ্চলিক রাজনীতিতে আসলে সবকিছুর ঊর্ধ্বেও একটা দুদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেটা ভারতের সাথে আলাদা একটা এক্সেপশনাল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আর ভারতের কোনো কম্প্রোমাইজ চলবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত দেখছি যে কম্প্রোমাইজ না, কিন্তু তারতম্যের কথা বলা হচ্ছে, ব্যালেন্সিং এর কথা আমরা যেটি বলছিলাম, যেমন বাণিজ্য নিয়ে কথা বলছিলাম যে ভারত আমাদের দেশের উপর দিয়ে অনেক ধরনের বাণিজ্য করছে, কিন্তু বাংলাদেশ সেইভাবে আসলে ভারতে করতে পারছে না, বা বিনিয়োগটা সেইভাবে আসছে না। তো এই জায়গাগুলো আসলে সেটা যদি আমি দেখি, সেটা শুধু ভারত বাংলাদেশ বললে হবে না। আমি যদি আমেরিকার দিকে তাকাই, যেমন আমেরিকার থেকে যে রেমিটেন্স আসে, বাংলাদেশ বোধহয় 45 লক্ষ কত কোটি US ডলার নিয়ে আসে, নেপাল সেটা আনে প্রায় 1000 কত, ভারতও আনে প্রায় 1000 কত মানে আমি যদি জনসংখ্যার ভিত্তিতে যাই, তাহলে কিন্তু নেপালের অনেক কম পাওয়ার কথা ফরেন রেমিটেন্সটা, কিন্তু সে জনসংখ্যা মাত্র 2,90,00,000 বা 3 কোটি, সেই তুলনায় কিন্তু তার রেমিটেন্সটা অনেক বেশি আসে। আবার যদি আমি ভারতের দিকে তাকাই, সেখানে কিন্তু নেপালের বহু অভিবাসী কর্মী সেখানে কাজ করে, প্লাস $2.5 মিলিয়ন মানে মানুষ। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা যদি ভারতের সাথে পিসফুল কোএক্সিস্টেন্স রাখতে চাই সুন্দরভাবে, একইভাবে ভারতেরও আমাদের দিকে খেয়াল রাখতে হবে। আজকে যেমন আমার দেশে 18 কোটি লোক, এই জায়গার তুলনায় জনসংখ্যাটা একটা বিশাল কঠিন একটা পরিস্থিতি আমাদের। সেক্ষেত্রে ভারতের একটু আগে আসা উচিত। আমি মনে করি যে নেপালের যদি অভিবাসী কর্মী ওখানে থাকতে পারে, আমাদেরও কিছু অভিবাসী কর্মী যদি তারা নেন বা এটার সুযোগটা হয়, আমরা বিশেষ করে এই বর্ডার দিয়ে যেখান থেকে কম কষ্টে যাওয়া যায়, কম খরচে, এইটা আমার কাছে মনে হয় ভারতের একটা বিবেচনায় নেওয়া উচিত। কারণ পিসফুল কোএক্সিস্টেন্স তো একতরফা হবে না, ওনাদেরও লাগবে। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন ডক্টর ইমতিয়াজ। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে মানে খুবই জানার আগ্রহ, বাংলাদেশি ভারতীয়রা অনেকেই দেখি আমাদের বাংলাদেশে এসে কাজ করেন, অভিবাসীরা, কিন্তু আমাদের বাংলাদেশি অভিবাসীরা ঠিক ভারতে যে ভারতের বাজারে বা শ্রমবাজার বলেন, অভিবাসীরা সেইভাবে কাজ করতে পারে না। আসলে সংকটটা কোন জায়গায়, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাইবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন, এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। আপনি যে প্রশ্নটি তুলেছিলেন যে অভিবাসীরা কেন নেপাল বা অন্যান্য দেশের ক্ষেত্রে যেভাবে অভিবাসীরা, বলছিলাম আমি একটু আমার ইনফরমেশনে ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা যে জরিপটা দিয়েছিলাম, আমি ডক্টর ইমতিয়াজের কাছে শুনতে চাই। যে জরিপটা দিয়েছিলাম যে ইউএস থেকে বাংলাদেশের বছরে আয় হয় বছরে 45 কোটি 20 লক্ষ 70 লক্ষ ইউএস ডলার। ভারত সেখানে আয় করে 1065 কোটি ইউএস ডলার। নেপাল আয় করে 31 কোটি 40 লক্ষ ডলার। জনসংখ্যার ভিত্তিতে যদি আমি আসি, তাহলে নেপালের আয় হওয়ার কথা 8 কোটি 80 লক্ষ ডলার। আমি এটা বলতে চাচ্ছি যে এই যে ভারসাম্য বা অসময়ে বা তারতম্য, এটা যে শুধু ভারতের সাথেই আমাদের হচ্ছে আমি তা বলছি না, এটা কিন্তু অলমোস্ট সব জায়গায় হচ্ছে। তো আমাদের একটা দাবিও যেটা বলছিলাম, 2.5 মিলিয়ন নেপালি যখন ভারতে কাজ করে, সেক্ষেত্রে ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদেরও কিছু জনসংখ্যা বা কর্মী বা যারা ওদেরকে অভিবাসী কর্মী হিসাবে যাতে ভারতে আমরা কাজ করার সুযোগ পাই। জি ডক্টর ইমতিয়াজ, কি বলবেন? আপনার কাছে ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটি আমারও ছিল বিজ্ঞাপন বিরতির আগে। প্রশ্নটা আরেকবার বলতে হবে, সরি। আচ্ছা, আমরা যেটি বলছিলেন যে আবু হেনা রাজ্জাকি তিনি বলছিলেন যে আমাদের বাংলাদেশে এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের ঠিক যুক্তরাষ্ট্র থেকে যে ইনকামটি নেপাল করছে, ইভেন তাদের জনসংখ্যা আমাদের থেকে অনেক কম, সেটি বাংলাদেশ কেন পারছে না? সেক্ষেত্রে আসলে আমরা কিছু জনসংখ্যা আমাদের অভিবাসীরা ভারতে গিয়েও কাজ করতে পারে কিনা, সেই জায়গাটা, সেই বাজারটা আমরা আসলে ধরতে পারছি না কেন? বেশ কয়েকটা জিনিস আছে, যদিও এটা উত্তর দিতে হলে তার আগে যদি রাজ্জাক সাহেবের আমার মনে হয় হয়তো আমার বোঝার, উনি হয়তো বুঝে, আমি বলেছি যে সবার সাথে আমার বন্ধুত্ব রাখতে হবে, কারোর সাথে বলিতে না, সেটা কি ভারত হোক, চীন হোক, আমেরিকা হোক, সবার সাথে। এবং বাংলাদেশ সেটাই করেছে। বাংলাদেশে কিন্তু একটা যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মোটামুটি যেটা উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু কোনো শত্রু নেই। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট উইদাউট এনমিটি। আমাদের কিন্তু কোনো শত্রু নেই। মিয়ানমার অনেক চেষ্টা করেছে, এখনো করছে, কিন্তু মিয়ানমারের সাথে আমরা কোনো সম্পর্ক কিন্তু নষ্ট করিনি। আমরা এখনো বাণিজ্য করে যাচ্ছি। একটু খেয়াল রাখতে হবে, এটা পৃথিবীর খুব গুটি কয়েক দেশ আছে, আফ্রিকায় একটা দুটো দেশ আছে যার কোনো এনিমি নাই। প্রত্যেকটা দেশেরই কিন্তু কোনো না কোনো শত্রু থাকে। পাকিস্তানের আছে, ভারতের আছে, সবারই কোনো না কোনো এনিমি থাকে। কিন্তু বাংলাদেশে কিন্তু আসলেই কোনো এনিমি নেই, কারণ আমাদের টেরিটোরিয়াল বাউন্ডারিজ গুলো ঠিক হয়ে গেছে, ম্যারিটাইমের বাউন্ডারিজ আছে, আমাদের কারো কাছে কানা, একেবারেই উন্নয়নের বিষয়। এই জিনিসটা বোঝার অনেকেই বুঝতে চায় না যে আমাদের এতদিন যে উন্নয়ন হয়েছে, এই কাঠামোটা কিন্তু অনেক আগেকার তৈরি, এবং এর সাথে সভ্যতার সম্পর্ক আছে। বাংলাদেশ কিন্তু 71ই হতে পারে, কিন্তু বাংলাদেশ অনেক পুরাতন একটা সভ্যতা। একেবারে 6th সেঞ্চুরি বিসিতেও কিন্তু বেঙ্গল আছে। বেঙ্গল ছোটখাটো একটা দেশ না, তো মানে এখন হয়তো ভেঙে টেঙে, যেহেতু ব্রিটিশরা এটাকে কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার করেছে, সেই গ্রেটার বেঙ্গলকে ভেঙে টেঙে, তারপরেও কিন্তু এই বাংলাদেশ আবার রিরাইজ করেছে। পৃথিবীর 8ম দেশ, এটাও কিন্তু মনে রাখতে হবে। ছোটখাটো দেশ না যে একজন, আর ওই পৃথিবী নেই যে একটা দেশ চারিদিকে ঘিরে আছে বলেই তার সাথে আমি শত্রু মা করবো ইত্যাদি, কখনই কিন্তু বলছি না। একাধিক দেশ আছে এরকম ইউরোপে, কিন্তু চারিদিকে সব দেশ, মানে অন্য দেশ চারিদিকে আছে, একাধিক, লুক্সেমবার্গ আছে, বিভিন্ন দেশ আছে, সেইগুলো কথা না। এবং আমরা তো 8ম দেশ, এটা তো মানে কি বলা হয়, চিন্তাই করা যায় না যে অন্য কোনো দেশ চিন্তা করবে বাংলাদেশের সাথে কি বলা হয় একটা নেগেটিভ পলিটিক্স করতে। আমরা করব না, তারা করতে পারে, সেটা অন্য দেশ করতে পারে, কিন্তু আমরা কখনো করিনি, আমরা এখনো আমাদের ভবিষ্যতে করার কথা না, সেই জিনিসটা আমি বলছিলাম। আর আমি যখন বলছি, ওখানে কিন্তু আমাকে একটু রাখতে হবে আমি কোন ভারতের কথা বলছি। আমি কি বিজেপি নরেন্দ্র মোদীর ভারত কথা বলছি, না আমি গান্ধী নেহেরু কংগ্রেসের ভারত কথা বলছি? কারণ সেই ভারত কিন্তু আর এখন নেই। মানে এটা আমাকে মানতে হবে যে বিজেপি যে ভারত, সেটা হলো হিন্দুত্বর ভারত, সেটা হলো একেবারে টু নেশন থিওরি, যেটা জিন্না যেই পাকিস্তানে টু নেশন থিওরি করেছিল, সেই টু নেশন থিওরি আজকে ভারত করছে। এটা আমি বলছি না,
এটা ভারত। ডক্টর ইমতিয়াজ, আমরা বুঝতে পেরেছি, আমরা আসলে দ্বিপাক্ষিক আলোচনা থেকে আমরা আরো একটু বেশি হাইলাইটেড করতে চাচ্ছি এই আঞ্চলিক যে অর্থনীতি এবং সেই বিষয়গুলো যেটি বলছিলেন রাজ্জাকি, আবু হেনা রাজ্জাকি যেটি বলছিলেন যে আমরা বিপুল জনসংখ্যার কয়েক গুণ বেশি জনসংখ্যা হয়েও চীনের মতো আমরা যেভাবে নেপাল যেভাবে আসলে সাপোজ আমেরিকা থেকে যে ইনকামটি করছে সেটি বাংলাদেশ কেন পারছে না, তো সেই জায়গাগুলোতে বাংলাদেশের আসলে কেন পারছে না, বা উনি যেটি বলছিলেন যে বাংলাদেশিরা চাইলে ভারতে গিয়ে কাজ করতে পারে সেই সুযোগগুলো তৈরি হওয়ার কথা আমাদের বাংলাদেশি অভিবাসীরা যারা আছেন। আমি আসছিলাম, সেটা হচ্ছে যে আমি একটা মানুষ কোথায় যাবে, সে যাবে সেখানে যদি আয় ইনকাম করতে পারে। আমি বাংলাদেশের এক সময় কিন্তু ভারতে যেত, নেপালের মতো একটি দেশ কিভাবে পারছে, আমরা কেন আসলে পারছি না? আমি নেপালের সাথে তুলনাই করছি না। নেপাল, আমি হলো পৃথিবীর 8ম দেশ, আমি যে নেপালের কথা আমি চিন্তাই করতে পারছি না। আমার নেপাল, আমি মানে কয়েকটা নেপাল বাংলাদেশের মধ্যে আসতে পারে। আজকে বাংলাদেশে ভুটানের পপুলেশন বাংলাদেশ রেখেছে রোহিঙ্গা, ভুটানের পপুলেশন 8 লাখ, আমরা 11 লাখ রেখেছি। আমার দম্ভ তো সেখানে। আমি কথা হচ্ছে যে আমরা একটা 8ম দেশ পৃথিবী, সেটা আমি নেপালের সাথে আমি তুলনা করছি কেন? এখন আমি আসছি যে কেন কি আমেরিকার সাথে কি হচ্ছে। একটা হলো যে আমার রেমিটেন্সেস, আমি কোথায় যাচ্ছি, আমার কেন মিডল ইস্টে যাচ্ছি, কেন আমার একটা আনস্কিল সেমি স্কিল একটা পপুলেশন মিডল ইস্টে যাচ্ছে। আমার যে স্কিল পপুলেশন সেটা তো তৈরি করতে হবে, কারণ হচ্ছে যে স্কিল পপুলেশন, যে এলিটের সব ছেলেমেয়েরা তো বিদেশি থাকে আমাদের, মানে সেইটা তার একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তো আমি এই নেপাল, ভুটান এটার সাথে ছোটখাটো এই দেশের সাথে তুলনা করে তো আমার মনে হয় না আমার কি বলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি তৈরি করতে হবে। আমার কথা হচ্ছে যে সবার সাথে যে বন্ধুত্ব রাখার বিষয়টা, সেটার উপরে আমার জোর দিতে হবে। এখানে ভারতকে কোনোভাবেই ভারত চেষ্টা করছে তার আসাম নিয়ে, তার সিটিজেনশিপ নিয়ে, সে অনেকভাবেই চেষ্টা করে, তারপরেও কিন্তু না, কিন্তু উদাহরণ তো বাংলাদেশ একটা ছোট্ট দেশ হিসেবেও কিন্তু রোল মডেল হিসেবে সারা বিশ্বের কাছে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও তারা উদাহরণ হিসেবে যাচ্ছে। আমরা ছোট্ট দেশ না। জি, আবু হেনা রাজ্জাকি, আমি আপনাকে একটু ফ্লোর দিতে চাই। জি, তারতম্যের বিষয় স্যারের প্রশ্ন ধরে একটু বলি যে নেপালের সাথে আসলে আমরা কেন নেপালে আমাদের পণ্য পাঠাতে পারছি না? আমি কানেক্টিভিটির জায়গাটাতে একটু আসতে চাই এই প্রসঙ্গে। কানেক্টিভিটির জায়গায় যদি আসতে চাই, নেপালে আমাদের আবার ভারত আমাদের দেশের উপর দিয়ে তারা ঠিকই বাণিজ্য করছে। হ্যাঁ, ভারত এখন তো এটা মডার্ন ওয়ার্ল্ডে এখন এক দেশের উপর দিয়ে আরেক দেশের পণ্য যাবে, এটা খুব কমন জিনিস, খুবই কমন। কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা এই অঞ্চলে কেন সেই সুযোগটা পাচ্ছে না? কেন পাচ্ছে না তাও কিন্তু নয়। যেমন আমাদের দেশের অনেক পণ্য কিন্তু বর্ডার দিয়ে 7 সিস্টারে ঢুকতেছে অলরেডি, অনেক পণ্য সেটা বৈধভাবেই ঢুকতেছে, কারণ খুব ইজি গোয়িং। যেমন আমাদের 7 সিস্টার যদি আমি ধরি, এর ঢোকার অনেকগুলো পথ, কুমিল্লা দিয়ে ত্রিপুরা ঢোকা যায়, সিলেট থেকে ঢোকা যায় এদিকে, তারপরে এদিকে রাজশাহী থেকে ঢোকা যায় এদিকে বেনাপোল দিয়ে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া পণ্য যে যাচ্ছে না তা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পণ্যটা যাচ্ছে সে পণ্যটা ভারত নিজেও তো তৈরি করে না যে তা নয়। তো এখন এখান থেকে গেলে হয়তো এই 7 সিস্টারের সাথে আমাদের যোগাযোগটা খুব ইজি কিংবা এবং সস্তা হয় বিধা হয়তো যাচ্ছে, আর অন্যান্য দিকে গেলে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। আর যেটা নেপালের সাথে হচ্ছে না, নেপালের সাথে কিন্তু আমার কোনো বর্ডার নাই। নেপালের সাথে কিন্তু চায়না এবং ভারতের কমন বর্ডার, দুজনেরই বর্ডার আছে। সুতরাং বর্ডার একটা ফ্যাক্টর, ঢোকার রাস্তা তো বর্ডার। তো সেক্ষেত্রে চায়নার পণ্য সারা বিশ্বে বাজার করতেছে, মার্কেটিং করতেছে। চায়নার পণ্য আমার দেশে আছে, চায়নার পণ্য ভারতেও আছে, এবং চায়নার চেয়ে সস্তা কেউ দিতে পারে না। সুতরাং চায়নার থেকেও হয়তো ঢুকতেছে, এদিকে ভারতের পণ্যও ঢুকতেছে নেপালে। সুতরাং এই দুইটা জায়গার ভিতর থেকে আমার জায়গা করাটা খুব কঠিন একটা কাজ। সেক্ষেত্রে কিন্তু আমরা তো দেখেছি 6 সিস্টার্সে আমাদের প্রাণ গ্রুপের অনেক প্রোডাক্ট আছে, বসুন্ধরা গ্রুপের আছে, বা মনে করেন সেখানে ওষুধের কিন্তু একটি বিশাল বাণিজ্য আছে। হ্যাঁ, আছে। কিন্তু সেই বাজারটাকে আমরা ধরতে পারছি না। কোথায়? নেপালে না, 6 সিস্টারে আমরা ধরার চেষ্টা করছি না তা না। এবং ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য তারতম্য কিন্তু অনেক বেশি ছিল, সেটা যে কিঞ্চিত কমে নাই তা কিন্তু নয়, কমতে আসতেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ভারতের বর্ডারে কিলিং হইতো বিচ্ছিন্নভাবে, এখনও যে হয় না তা নয়, কিন্তু আমি যদি রেশিও হিসাব করে আসি তুলনামূলক কমতেছে। কারণ আমরা এর উপরে সেমিনারও করেছিলাম। একটা সেমিনারে এই স্যার ইমতিয়াজ স্যারও ছিলেন, সেখানে আমরা ভিসা নিয়ে কথা বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আমরা চিকিৎসা করাইতে পারি না,
আবার মেডিকেল ভিসা নিতে হয়। উনিও আমার পক্ষে এই বিষয়ের পক্ষে কথা বলছেন। ফাইনালি কিন্তু ওই সেমিনারের 2 মাস পরে ভারত অলরেডি রিভা গাঙ্গুলি দাস ছিলেন এখানকার হাই কমিশনার, সে 2-3 মাস পরে ঘোষণা দিচ্ছেন যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি কেউ সিরিয়াসলি ম্যাসিভ কোনো চিকিৎসা নিতে হয় সেটা নিতে পারবে। তো এইভাবে যদি চিন্তা করি, সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্কগুলো যে উন্নয়ন হচ্ছে না তা না। তারপরে গত 2019 সালের যদি দিকে তাকাই, সেখানে নরেন্দ্র মোদী মে মাসে নির্বাচন করার পর তাদের ওথ প্রোগ্রামে আমাদের রাষ্ট্রপতি গেছে। গত 19 সালের অক্টোবরে আমাদের প্রধানমন্ত্রী ভিজিট করছে, সৌভাগ্যক্রমে আমিও ছিলাম সেই সফরে। তারপরে যদি আমি কমিউনিকেশনের দিকে যাই, আমাদের যেমন বাস সপ্তাহে ছিল, ট্রেন মৈত্রী ট্রেন 4টা, সেটাকে করা হয়েছে 5টা। তারপরে শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত রুটের যে কমিউনিকেশন বাস ডেভেলপড হচ্ছে, রিলেশনশিপও ডেভেলপড হচ্ছে, কিন্তু এটাকে আরও ত্বরান্বিত করা দরকার বলে আমি ডক্টর ইমতিয়াজ কি বলবেন? আমরা বলছিলাম যে নেপালের সাথে আমরা কেন সেই বাণিজ্যটা করতে পারছি না, যদিও প্রধানমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন, কিন্তু সৈয়দপুরে এরকম একটি সরকারের পরিকল্পনা আছে যে সেখানে একটি বিমানবন্দর যেটি কানেক্টেড করা হবে নেপালের সাথে, আন্তর্জাতিক বিমানবন্দর করা। তো আসলে কানেক্টিভিটির সেই জায়গাগুলো আর কিভাবে বাংলাদেশ আর একটু বেশি সেই জায়গাটাতে উন্নয়ন করতে পারে? একাধিক কারণ আছে। কারণ একে তো অনেকগুলো নন ট্রেডিশনাল ব্যারিয়ার রয়ে গেছে। যে কোনো দুই দেশের সম্পর্ক রাতারাতি পরিবর্তন করা খুবই মুশকিল। শুধু ভারত না, আমি বলতে চাচ্ছি আসলে কানেক্টিভিটি ছাড়া তো এই মুহূর্তে এই যুগে এসে যে কোনো অঞ্চলেই কোনো কিছু আসলে করা সম্ভব না। সেই জায়গা থেকে শুধু 7 সিস্টার্স রাজ্য তা না, আমি বলছি যে পুরো এই অঞ্চলটিতে কানেক্টিভিটি কিভাবে বাংলাদেশ আর উন্নয়ন করতে পারে। না, সেটাই বলছি যে এমনি আমাদের কি বলা হয়, 4 দেশের যেই কি বলা হয়, বাংলাদেশ, ভুটান, নেপাল আর ইন্ডিয়া, যেই 4 জন মিলে একটা সংগঠন আছে, সেখানে না, এই 4টা নিয়ে আছে, যেটাকে BBIN বলে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। এই BBIN এ যেটা ভেহিকল চুক্তি হয়েছে, কিন্তু ভুটান রাজি, যার জন্য ভুটান আবার এখানে নাই। এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল রাজি হয়েছে, কিন্তু তারটাই আবার এখনো চালু হচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের আছে, কিন্তু মনে রাখতে হবে যে এই উপমহাদেশের মধ্যে একটা সাসপিশন তো রয়েই গেছে। আর একবার একটা ব্যবসা বসে গেলে ওই আর একটা ব্যবসা এসে ওটাকে করা কিন্তু একদিন হয় না। মানে যাকে বলে হাঁটি হাঁটি পা পা করে আছে। আমার মনে হয় না যে আমরা সেইভাবে অত চিন্তার ব্যাপার আছে যে আমার নেপালে যতটুকু করার আমরা করছি। আমাদের এখানে রেডিমেড গার্মেন্ট ব্যবসা একেবারে খারাপ না, এবং অনেক জিনিসপত্রই আছে। কিন্তু মেইন কথা হলো যে আমাদের চিন্তা ভাবনাটাকে আরো প্রসারিত করা দরকার। কারণ এখন ওই ল্যান্ড বর্ডার নিয়ে কিন্তু আর হয় না, বড় যেটা হলো শিপিং। মানে আজকাল ট্রেড কিন্তু শিপিং, ল্যান্ড কিন্তু নেই। এরকম থেকে কিন্তু শিপিং চলে গেছে। 70% গ্লোবাল হলো আপনার শিপিং, যেইখানে আমাদের ভবিষ্যৎ, এবং যার জন্য আমাদের এই বে অফ বেঙ্গল, এই ম্যারিটাইম বাউন্ডারি ঠিক করা মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যার জন্য আমি মনে করি না যে বাংলাদেশ সেই জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা আমি বললাম যে এখন তো রীতিমতো রোল মডেলই বলা হচ্ছে। তার যে গ্রোথ প্যাটার্ন হচ্ছে, সেই গ্রোথ প্যাটার্ন এই প্যান্ডামিক পরেও যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমার মনে হয় যে আমাদের যেটা চিন্তা হবে যে আমরা পৃথিবীর একটা 8ম দেশ, এবং সেই হিসাবে আমাদের ওই ছোট দেশ, আমি 2-3 বার শুনেছি বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশ কিন্তু আসলে ছোট দেশ না। মানে এটা বারবার আমি শুনলে আমার, যেহেতু আমি হয়তো শিক্ষক হিসেবে আমার অসুবিধা হয়, সেই জন্য একটু মনে রাখতে হবে যে এটা মানে ছোট দেশের কিন্তু লিগ্যাল ডেফিনিশন আছে, জাতিসংঘের লিগ্যাল ডেফিনিশন আছে, ওর মধ্যে কিন্তু আমরা পড়ি না কোনোভাবে। সো আমরা কিন্তু স্মল কান্ট্রি না, ইটস এ বিগ কান্ট্রি। সেই জায়গায় আমার চিন্তা ভাবনাটা আনতে হবে। জি ডক্টর ইমতিয়াজ, এটা ছোট দেশ। জি, বলা হচ্ছে যে জনসংখ্যার ভিত্তিতে দেশটা ছোট। 18 কোটি লোক বসবাস করে যতটুকু ল্যান্ডের উপরে, সেই রেশিওতে হিসাব করলে বাংলাদেশ ছোট দেশ। আদারওয়াইজ আমি যদি আমার দেশ হিসাবে চিন্তা করি, অবশ্যই ছোট নয়। আজকে আমাদের ওই দিক থেকে চিন্তা হলে ছোট নয়। আমি বলছি জনসংখ্যার ভিত্তিতে। বলেন। জি না, আমরা সেটি ইমতিয়াজ স্যার যেটি বলছিলেন যে তারপরেও আমাদের যে কানেক্টিভিটির জায়গাগুলোতে ঠিক করা যেতে পারে,
আরো বেশ কিছু বিষয় উনি উল্লেখ করলেন। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ভারতের সাথেই না, আমরা দেখেছি যে কিছুদিন আগেও কিন্তু নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রীর যে ভার্চুয়াল বৈঠক হয়েছে সেখানে বলেছে যে মিয়ানমারের সাথেও বাংলাদেশ কানেক্টেড হতে চাই, এরকম একটি ঘোষণা দিয়েছে বা সেই ব্যাপারগুলো। তো আমরা আসলে এই সুপার পাওয়ার, আসলে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার কি চীন নাকি ভারত, এবং তার সাথে বাংলাদেশ কিভাবে কাজ করবে সেই বিষয়ে আমরা একটু আগাম আপনাদের প্রেডিকশন বলেন বা আপনাদের যে ধরনের মতামত বা পর্যবেক্ষণ সেটি জানতে চাইব বিরতি থেকে ফিরে। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর ফিরে আমরা আবারও আলোচনা করব বাংলাদেশ এবং প্রতিবেশী এ বিষয়ে। আরো একবার স্বাগত নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশ এবং প্রতিবেশী নিয়ে। আপনার কাছে আরো একবার আসতে চাই, আমরা এর আগে বিরতির আগে বলছিলাম কানেক্টিভিটি নিয়ে, আমি একটু ফিউচার নিয়ে কথা বলতে চাই। এই অঞ্চলে বাংলাদেশের সবসময় বলা হয় যে ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ, যার কারণে আমেরিকা বলেন, আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলেন, আর ভারতের কথা বলেন, চীনের কথা বলেন, বাংলাদেশকে সবসময় দরকারি। তো আগামী বিশ্বে আসলে বাংলাদেশ কিভাবে এই অঞ্চলে প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে পারে? হ্যাঁ, আমি ইমতিয়াজ স্যারের কথাটা ধরেই বলছি যে সবার সাথে যে বন্ধুত্ব, আমরা তো চেষ্টা করতেছি সবার সাথে বন্ধুত্ব রাখার, এতে কোনো সন্দেহ নাই। এবং সে কারণে কিন্তু বাংলাদেশ ইজ নট হার্মফুল ফর ইন্ডিয়া, বাংলাদেশ ইজ নট হার্মফুল ফর চায়না। আজকে আমার ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য চায়নার ফান্ড আমার খুব জরুরি দরকার। আবার প্রতিবেশী হিসাবে যেহেতু একটা বিশাল বর্ডার তার সাথে আমার, সেখানে পিসফুল কোএক্সিস্টেন্সটাকে ঠিক রাখার জন্যে তার সাথে আমার মধুর সম্পর্ক দরকার, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু এখন অন্য কোনো কম্পিটিশন বা লড়াই যদি তাদের ভিতরে চলে, সেটা তো আমি জানি না। এটা আমি বুঝতে পারতাম যদি আমি পাওয়ারে থাকতাম, তাহলে কিছুটা অনুধাবন করতে পারতাম। আমাদের কাছে যা আসে সব থার্ড হ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কিছু পেপার আর স্যারদের মতো বিজ্ঞ লোকের কথাবার্তা থেকে, এর বাইরে আমাদের জানার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে যেমন বাংলাদেশে যে রোহিঙ্গাটা ঢুকলো অতর্কিতে। কেন বলবো আমি অতর্কিতে? আমি তো জানতাম আমি তো ঢুকতে দিতাম না, কিংবা আমি একটা অন্য মেজার নিতাম যে কি করা যায়। অতর্কিতে যখন ঢুকে যাওয়ার পর কিন্তু মানবতার ব্যাপারটা চলে আসে। আমি কিন্তু ইচ্ছা করলেই লক্ষ লক্ষ রোহিঙ্গা মেলে ফেলতে পারবো না। আজকে যদি আমি এইভাবে দেখি যে ভারতের সাথে বাংলাদেশের যে সুন্দর মধুর সম্পর্ক, সেই সম্পর্কে কোনো হ্যাম্পার হচ্ছে না। আবার ভারতের সাথে বিভিন্ন, যেমন ভুটানের সাথে প্রবলেম হচ্ছে, নেপালের সাথে প্রবলেম হচ্ছে, পাকিস্তানের সাথে ট্রেডিশনাল প্রবলেম 47 থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রবলেমগুলো আছে, এটা যদি মানে ঠিক করবে, এটা তার দায়িত্ব। আমি এখানে আমার খুব একটা রোল নাই কিছু করার। এখন যেহেতু একটা শীতল লড়াই বা কম্পিটিশন চলতেছে, সেক্ষেত্রে আমি যদি মনে করি এই রোহিঙ্গাটা ঢুকলে সেখানে মায়ানমার জানতো রোহিঙ্গা ঢুকবে, এবং তার সাথে তো অন্য তৃতীয়কে ইনভলভ থাকে। আজকে মায়ানমার আর চায়নার যে সম্পর্ক দেখি, তাতে আমার মনে হয়, আমি বলবো না ডিপ্লোম্যাটিক্যালি তাদের মানে জানতে পারার কথা, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করণীয় ছিল? আমি মানবিক কারণে প্রধানমন্ত্রী আশ্রয় দিলেন, কিন্তু সময়ের ব্যবধানে যখন ইন্ডিয়াকে আমরা বললাম, আমি একটা সেমিনারেও বলছি যে রোহিঙ্গার ব্যাপারে দিল্লি নীরব কেন, কিন্তু তারপরে কিন্তু আমরা দিল্লির বক্তব্য শুনছি যে তারা চেষ্টা করতেছে এবং তারা আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশ থেকে এদেরকে প্রত্যাহার করা যায়। একইভাবে শুনলাম চায়না, মায়ানমার, বাংলাদেশ 3 দেশ মিলিয়ে একটা হয়েছে যে রোহিঙ্গারা ফেরত যাবে। তাহলে ফেরত যাবে শুনতেছি, সবাই চেষ্টা করতেছে, সুতরাং আমি কাউকে তো ব্লেম দিতে পারতেছি না, সবাই চেষ্টা করতেছে। তা আমরা বিশ্বাস করতে চাই যে সময়ের ব্যবধানে বন্ধুত্বের সুবাদে হয়তো ভারত আপ্রাণ চেষ্টা করে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে, ধন্যবাদ, আবার আসবো। আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ কিন্তু বরাবরই বলছে যে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেখানে বাংলাদেশ অংশ নিতে চাই। আবার পুরো অঞ্চলটাতে আসলে বাংলাদেশ সব দিকে আছে। আপনি যেটি বলছিলেন যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আসলে উন্নয়নের যাত্রার সঙ্গী হওয়া বা অংশীদারিত্ব বাড়ানো। তো এই আপনার কাছে কি মনে হয়, আপনার পরামর্শ কি যে পরবর্তী সময়ে কিভাবে বাংলাদেশ সেই উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে এগিয়ে যেতে পারে? সহজ, আমরা এত বছর যেটা করে এসেছি 71 থেকে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা, সেটাকে ধরে রাখা। কারণ সেটাকে ধরে রেখে আছি বলেই কিন্তু আমরা এই জায়গায় এসেছি। মনে রাখতে হবে আমরা ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্সেরও সাথে আছি। আমরা কি বলা হয়, যেটাকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলা হয়, BRI, সেটার সাথেও আছি। একইভাবে কিন্তু আমরা জাপানের সাথে বিশাল সম্পর্ক আছে।
আমার কথা হচ্ছে যে আমরা অন্যদের, তাদের সমস্যা থাকতে পারে, কিন্তু তাদের সমস্যাটা আমার সমস্যাটা না। আমরা এটাই বুঝাবো এবং তাই বুঝাই আমরা যে তোমরা তোমাদের সমস্যাটা সমাধান করে ফেলো। কারণ ওইটার মধ্যে যদি আমি যেতে হয় তাহলে আমার উন্নয়ন হবে না। আমার তো বিশাল দেশ, আমি এখনো বলি এটা বিশাল দেশ। এটা মানে এটা চিন্তাই করা যায় না, পৃথিবীর 8ম দেশ। মানে অন্যান্য দেশ তো মানে বাংলাদেশ শুনলেই ভয় পেয়ে যায় যে বাংলাদেশ এত তার পপুলেশন। মানে আমার ঢাকা শহর হলো কি বলে সিঙ্গাপুরের 3 গুণ হলো কি বলা হয় ঢাকা শহর মাত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওইখানে চিন্তা করা আমি কোনোভাবেই চিন্তিত না। আমার কথা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব রেখে আমার সম্পর্ক যতখানি আমার স্বার্থ রক্ষা করা যায়। আর এবং মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ, একটু না বলে রাখতে এই দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ যেটার মধ্যে তার দুটো জিনিস আছে। আমরা হলো একমাত্র দেশ যার পিপলস রিপাবলিক বলা হয়। অন্য কোনো দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু পিপলস রিপাবলিক না, খেয়াল রাখতে হবে। এটা অনেকেই হয়তো খেয়াল রাখেন না। পৃথিবীতে মাত্র 5 দেশ আছে যেটা পিপলস রিপাবলিক বর্তমান বিশ্বে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এগুলো এক। দ্বিতীয় হলো আমরা এমন কেন পিপলস রিপাবলিক হলো, আমরা একমাত্র দেশ এই দক্ষিণ এশিয়া যে 71-এ যুদ্ধ করে স্বাধীনতা হয়েছে। আমরা কোনো এগ্রিমেন্টে কিন্তু স্বাধীনতা হয়নি। মানে মনে রাখতে হবে যে এটা একমাত্র দেশ কিন্তু, যার জন্য আমি কিন্তু 47 বাংলাদেশ না, বা 47-এ পাকিস্তান না, বা 48-এ শ্রীলঙ্কা আমি না। এই যে 71-এর বাংলাদেশ। লিবারেশন ওয়ার, সেই জায়গা খেয়াল রাখতে হবে যে অন্য কোনো দেশ কিন্তু লিবারেশন ওয়ার করেনি, যেখানে কি বলা হয় জনগণ মিলে। এবং আমি 9ম শ্রেণীর ছাত্র ছিলাম, আমি যে বাবা মা ছেড়ে আমি আগরতলায় গিয়েছিলাম এবং রীতিমতো রাস্তার মানে ফুটপাতে ঘুমিয়েছি। সেই জন্য আমি বলছি যে সেই জায়গায় আমার দম্ভটা বিরাট, সেই দম্ভটা আমাকে রাখতে হবে এবং ওই সবার সাথে বন্ধুত্ব রেখেই এই দম্ভটাকে যদি আমি রাখতে পারি। ছোট্ট করে তাহলে আমি একটা মনে বিষয় করি শুধু একটু ইন্টারাপ্ট করতে চাই যে আপনি যেটি বলছিলেন যে সেই অগ্রযাত্রার ক্ষেত্রে আসলে যেটি ডক্টর রাজ্জাকি উনি বলছিলেন যে রোহিঙ্গা সমস্যাটি একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে কিনা। না, হতেই পারে, এটা তো কোনো সন্দেহ নেই। এবং খুবই দুঃখজনক যে ভারত আমাদের সাথে থাকলো না, এখন পর্যন্ত সে অ্যাবস্টেইন করে যাচ্ছে। আমি মানতে রাজি আছি যে কি বলা হয় চীনের যেই মিয়ানমারের সাথে সম্পর্ক, সেটা ঐতিহাসিক সম্পর্ক। যখন মিয়ানমারকে কেউ কি বলা হয় পুরো একঘরে করে রেখেছিল, চীন একমাত্র দেশ ছিল তার সাথে। সেই জায়গায় ভারত ঢুকতে চাচ্ছে, কিন্তু ভারত এই মিয়ানমারের যখনই ভোটাভুটি হয় তখন সে অ্যাবস্টেইন থাকে, সেটা এবং জাপানও থাকে, সেটা আর একটু দুঃখজনক ব্যাপার। সেই জায়গায় আমাদের তৎপরতা চালিয়ে যেতে হবে। আমি তো অস্বীকার করছি না যে আমাদের কাজ অনেক, ভারতকে বুঝাতে হবে যে এটা তুমি করছো তোমার ক্ষতি হবে। কেন বলছি, মিয়ানমার একটা জেনোসাইড করেছে, এটা কেউ বুঝতে পারছে না। আমি জানি না যে দিল্লির লোকরা বুঝতে পারছে কিনা। এটা কিন্তু যে কোনো সম্পর্ক না। এবং আইসিজিতে একটা তার কেস রয়ে গেছে, আইসিসিতে কেস রয়েছে, আর্জেন্টিনায় কেস আছে, এবং এখানে পার পাওয়ার কোনো উপায় নেই। প্রভিশনাল জাজমেন্ট অলরেডি হয়ে গেছে, সেখানে কোনোভাবেই রক্ষা নেই ওই জেনোসাইডের বিষয়টা। তো একটা দেশ জেনোসাইড করেছে, যেই ভারত, যার জন্য বললাম কংগ্রেসের ভারত আর বিজেপির ভারত এক না, কিন্তু সেই ভারত জেনোসাইড 71 আমাদের সাথে ছিল, অথচ মিয়ানমারের যখন একটা জেনোসাইড হলো তখন সেই রোহিঙ্গাদের সাথে নেই। সেটা আমি মনে করি যে এটা ভবিষ্যতে ভারতের যারা পলিসি মেকার, এটা তাদের বিষয়, তা আমি জানবো না, কিন্তু এটা আমার মনে হয় না ভারতের জন্য ভালো হলো। জি ডক্টর ইমতিয়াজ, আপনার একটু রেসপন্স চাই। আমার প্রশ্ন যে আসলে এরকম একটি ঠিক রোহিঙ্গা সংকটকে পাশ কাটিয়ে এই অঞ্চলের উন্নয়ন কি আসলে হতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? ছোট্ট করে বলবেন সর্বশেষ আপনার। সর্বশেষ আমি ওনার কথা ধরেই বলছি, এই যে যেমন জাপান ভোট থেকে বিরত থাকে, ভোট থেকে বললেন, ইন্ডিয়াও বিরত থাকতেছে ভোট থেকে। তার মানে হচ্ছে কি আলটিমেটলি বন্ধুত্ব রাখা যায় না সবার সাথে, এক। আর 2 নম্বর হচ্ছে যে এই রোহিঙ্গা সমস্যাটা শুধু বাংলাদেশের সমস্যার সাথে সাথে যদি আর কারো পৃথিবীর সমস্যা হয় সেটা হবে ভারতের। সুতরাং সময়ের ব্যবধানে ভারত রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে চেষ্টা করবে বলে আমার কাছে একটা কনফিডেন্স আছে বলে মনে হয়। কারণ ক্ষতিগ্রস্ত ভারত হবে, আমি তো হবই, ইন এডিশন ভারত হবে, আর কিন্তু কেউ হবে না। সেখান থেকে বলা যায় যে আমরা যদি ভারতকে ভালোভাবে ধরি বা সম্পর্ক রাখি, তাকে যদি বারবার বলতে থাকি, সময়ের ব্যবধানে আমরা ভারতের এই চেষ্টাটাকে আরও বেশি বাড়াইতে পারবো বলে আমার কাছে মনে হয়।
এবং আপনি কি যেটি বলছিলাম যে এই সংকটকে সাথে নিয়ে আমরা আসলে অদূর ভবিষ্যতে এই সংকট সমাধানের কোনো বাস্তবতা দেখছি না, কিন্তু এই সংকটকে সাথে রেখেই আমরা কি এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখেন কিনা? এই সংকটকে রেখে আগানো যাবে কিনা সেটা একটা বিষয়, সেটা একটা কঠিন ব্যাপার তো বটেই। আজকে ওখানে তাদের অনেক কিছু হয়েছে, যেমন তারা পাসপোর্টও পাচ্ছে, শোনা যাচ্ছে তারা এই আইডি কার্ড পাচ্ছে, যেভাবেই হোক এগুলা সব কিছু মিলে যদি দেখা যায় তাহলে সত্যি একটা, ইভেন আমাদের প্রধানমন্ত্রী বলছেন এক সময় যে আজকে রোহিঙ্গা আমাদের জন্য খুব বিপজ্জনক হয়ে উঠতেছে। সুতরাং এটা সত্যিকার অর্থে বিপজ্জনক, কিন্তু এটা কোথায় গিয়ে ঠেকবে আই ক্যানট প্রেডিক্ট দ্য ফিউচার। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে, এবং যারা ক্ষতিগ্রস্ত বেশি হবে তাদেরকেই ভাবতে হবে সবচেয়ে বেশি, অন্যদেরকে পাওয়া কঠিন। ডক্টর ইমতিয়াজ, আপনার যদি সর্বশেষ কোনো সংক্ষিপ্ত মন্তব্য থাকে, সংযোজন থাকে। না, আমি তো মনে করি যে বাংলাদেশ 3 বছর রোহিঙ্গাদের রেখেছে এবং এই প্যান্ডেমিকের সময় যেভাবে সামাল দিয়েছে, এটা আমি বহুবার জায়গায় বলেছি যে সেক্রেটারি জেনারেল এবং তারপর যেইভাবে ভাষান্তরে যে ইনফ্রাস্ট্রাকচার করে কিছু লোকদের রাখা হচ্ছে, সেক্রেটারি জেনারেল উচিত বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া। আমি মনে করি যে মানে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু অনেক 71-এর বাংলাদেশের সাথে আর এখনকার বাংলাদেশের মধ্যে মৌলিক পার্থক্য আছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমাদের সময় একেবারেই কম, আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের এই প্রতিবেশীদেরকে নিয়েই এই যে সারা বিশ্বের যে উন্নয়ন অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় বাংলাদেশের সঙ্গী হবে এবং একইভাবে এগিয়ে যাবে নতুন বছরে, সেই প্রত্যাশা রেখে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি লাকমিনা জেসমিন সোমা।